নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে উদ্বাস্তু বিষয় নিয়ে, ঠিক নাগরিকত্ব নয়, উদ্বাস্তু বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। উদ্বাস্তু বিষয় না বলে উদ্বাস্তু সমস্যা নিয়ে কয়েকটা কথা বলবো। আপনারা কেউ কেউ জানেন হয়তো, আবার এমন হতে পারে আপনারা কেউ কেউ এটা জানেন না। 1988-89 সালে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর তারা একটা স্বরাষ্ট্র দপ্তরের রিহ্যাবিলিটেশন ডিভিশন, এই পুনর্বাসন সংক্রান্ত বিষয় যারা দেখাশুনো করেন, সেই পুনর্বাসন ডিভিশন একটা কমিশন বসায়, একটা কমিটি তৈরি করে। সে কমিটিটার নাম ছিল রিহ্যাবিলিটেশন অফ মাইগ্রান্টস ফ্রম ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল বলেছে, ইস্ট পাকিস্তান নয়, ইস্ট পাকিস্তান এবং বাংলাদেশ মিলিয়ে বলেছে। এই এস্টিমেট কমিটিটা হয়েছিল 1988-89 সালে। চেয়ারম্যান ছিলেন আশুতোষ লাহা। আশুতোষ লাহা সেই সময়ে এই দমদম কেন্দ্র থেকে এমপি হয়েছিলেন। তার নেতৃত্বে এই কমিটিটা হয়েছিল। এই কমিটি রিপোর্ট দেয় 4 এপ্রিল 1989 সালে। এই কমিটি তার রিপোর্ট সাবমিট করে। আমি সেই কমিটির রিপোর্টের কিছু অংশ আপনাদের একটু শোনাবো। এই কমিটিটার কাজ ছিল পূর্ববঙ্গ থেকে কত রিফিউজি এসেছেন, তাদের পুনর্বাসনের কি ব্যবস্থা হয়েছে, কোন রাজ্যে কত পুনর্বাসন পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তদন্ত করে খোঁজখবর নিয়ে একটা রিপোর্ট দেওয়ার জন্য এই কমিটিটা তৈরি হয়েছিল। এই কমিটি তার রিপোর্টে বলছে যে পূর্ব বাংলা থেকে 2-3টে ওয়েভ, মানে ঢেউ, উদ্বাস্তুদের ঢেউ যাকে বলে, 2-3টে উদ্বাস্তু ঢেউ আমাদের এখানে আশ্রয় পড়ে। ঢেউ বলছে এই কারণে, মানে এক একটা বিশেষ সময় বেশি করে উদ্বাস্তু এসেছেন। সেইটা বলছে একটা 1946-47 সালে হয়েছিল। 47 সালে আপনারা জানেন নোয়াখালীতে দাঙ্গা হয়েছিল। আর ঠিক দাঙ্গার পরপরই কলকাতা দাঙ্গা, তার কিছুদিন পরে হলো নোয়াখালী দাঙ্গা, আর তার পরপরই হলো দেশভাগ। এই নোয়াখালী দাঙ্গা এবং দেশভাগের কারণে 46-47 সালে ব্যাপক সংখ্যক মানুষ ভারতে চলে আসেন। এই দুটো কারণের জন্যে, একই সময় দুটো কারণ ঘটে, চলে আসেন। এস্টিমেট কমিটি বলছে এই সময়ে 15 লক্ষ মানুষ চলে এসেছিলেন, 15 লাখ মানুষ দেশান্তরিত হয়েছিলেন। আর একটা পুনর্বাসন, আর একটা উদ্বাস্তু ঢেউ এসেছিল, মানে ব্যাপক সংখ্যক উদ্বাস্তু পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান থেকে এসেছিল। এইটা হলো 1949-50 সালে। আপনারা জানেন যে 50 সালে একটা দাঙ্গা হয়েছিল। দাঙ্গাটা সীমাবদ্ধ ছিল খুলনা, বরিশাল, ঢাকা আর সিলেটের কয়েকটা জায়গাতে এই দাঙ্গাটা হয়েছিল।
এই দাঙ্গার শুরুটা হয়েছিল বাগেরহাটের চিতলমারি বলে একটা গ্রাম। বাগেরহাট তখন ছিল খুলনার সাব ডিভিশন, এখন বাগেরহাট জেলা হয়েছে। তার চিতলমারি বলে একটা গ্রামে জয়দেব ব্রহ্মর বাড়িতে কিছু কমিউনিস্টরা মিটিং করছিলেন। সেখানে পুলিশ গেছিলেন। এটা নমশূদ্রদের বাড়ি এবং ওই এলাকাটা নমশূদ্র অধ্যুষিত এলাকা। পুলিশ রেড করেছিল। একটা 4জন কি 3জন পুলিশ একটা রাইফেল আর কয়জন লাঠি নিয়ে মেয়েদের অসম্মানজনক কথা বলেছিল বা অশ্লীল ব্যবহার করেছিল। পুলিশ যাচ্ছে দেখে কমিউনিস্টরা একটু পাশে সরে দাঁড়িয়েছিল। ঘরের পাশে, ঘরের পেছনে বাগান টাগান এরকম গ্রাম তো। এটা দেখে তারা ওই একটা রাইফেল দেখে ওরা সাহস পেয়ে এসে ওদের আক্রমণ করে এবং ওই ধস্তাধস্তিতে একজন পুলিশ মারা যান এবং তিনি মুসলমান ছিলেন। আর পাকিস্তান সবে হয়েছে, সেই সময় একজন মুসলমান মারা গেল। এইটা নিয়ে গোলমালের সূত্রপাত হয়। তারপরে বরিশালে দাঙ্গাটা ছড়ায়। আপনারা তো জানেন যে দাঙ্গার সময় নানান রকমের গুজব রটতে থাকে। বরিশালে যে গুজবটা রটেছিল সেটা হলো ফজলুল হক সাহেবকে কলকাতায় হিন্দুরা খুন করেছে, এরকম একটা গুজব রটে গেছিল। ওই সময় ফজলুল হক সাহেবের কিছু সম্পত্তি ছিল কলকাতায়, সেইটা উনি বিক্রি করবার জন্যে কলকাতায় এসেছিলেন আর এই খবরটা ওখানে রটে যায়। কিন্তু এটা গুজব ছিল, সত্য ছিল না। এইটা নিয়ে ওই মুলাদি এবং অন্যান্য কতকগুলো জায়গায় এটা একটা দাঙ্গা শুরু হয়, অনেক মানুষ মারা গেছিলেন। আর ঢাকাতে একটা পরিকল্পিতভাবে একটা দাঙ্গা সৃষ্টি করা হয়েছিল। ওখানকার সেক্রেটারিয়েট বা এরকম যে প্রশাসনিক ভবন, সেখানে এক মহিলার গায়ে আলতা বা লাল রং লাগিয়ে ওই অফিসে ধরে নিয়ে যাওয়া হয়। মানে লাল রং তার গায়ে লাগিয়ে ওইখানে হাজির করা হয় যে তার স্তন কেটে নিয়েছে হিন্দুরা, এরকম। মানে সেটাও মিথ্যে। এইটা দিয়েই দাঙ্গা শুরু হয় ঢাকাতে। সেই দাঙ্গা সিলেটেও কোনো কোনো জায়গায় ছড়িয়েছিল। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সময় আবার একটা উদ্বাস্তু ঢেউ আছড়ে পড়েছিল ভারতে এবং এই সময়ে যেটা এস্টিমেট কমিটি বলছে 10 লক্ষ লোক দেশ ত্যাগ করেছিলেন। তাহলে 15 আর 10 25 লাখ লোকের হিসেব আমরা এখানে এই যে এস্টিমেট কমিটি তার সরকারি হিসেব একটা দিয়েছে। সরকারি হিসেব দিয়েছে যেটা আমরা জানি যে যা সরকারি হিসেব হয় তার থেকে কিছু বেশি ঘটনা ঘটে। সবাই তো এসে সরকারি যে অফিস সেগুলোতে নাম লেখায় না, আত্মীয় স্বজন থাকে, পরিচিত লোক থাকে, সেখানে অনেকে চলে যান। ফলে অন্তত 25 লাখ লোক কম করে ওই সময়ে চলে আসেন। এরপরেও আর কিছু লোক আসেন এবং সেটা 58 সাল পর্যন্ত, 1958 সাল পর্যন্ত একটা হিসেব আমরা এস্টিমেট কমিটিতে পাই। তাতে বলছে যে 1958 সাল পর্যন্ত 41,17,000 মানুষ, 41,17,000 মানুষ দেশ ত্যাগ করে, পূর্ব বাংলা ত্যাগ করে ভারতে এসেছিলেন। এটা 1958 সাল পর্যন্ত একটা হিসেব ওখানে দিয়েছে। এই 1958 সাল পর্যন্ত যারা এসেছিলেন এইটাকে ভারতে বলা হয় ওল্ড মাইগ্রান্ট, পুরনো উদ্বাস্তু বা অভিবাসী যারা, তাদের বলা হয় ওল্ড মাইগ্রান্ট। এই যারা 1958 সাল পর্যন্ত যারা এসেছে, এই 41,17,000 মানুষ, এইটাতে পরিবারের সংখ্যা হলো 8.23 লাখ, 8.23 লাখ পরিবার।
আর মোট সংখ্যা 41,17,000। 58 সাল পর্যন্ত এই সব মানুষেরা আসেন এবং এদের মোটামুটি 1960-61 সালের মধ্যে এই পুনর্বাসন দেওয়া এই সব জিনিসগুলো সম্পন্ন হয়। এর পরে যারা এসেছেন 1971 সাল পর্যন্ত এদের বলছে নিউ মাইগ্রান্ট। ওটা ওল্ড মাইগ্রান্ট, এটা নিউ মাইগ্রান্ট। তো 71 সাল পর্যন্ত হিসেব দিয়ে বলছে যে সেটা হচ্ছে 1964 সাল থেকে 1971 সাল পর্যন্ত একটা হিসেব দিয়েছে। 1964 থেকে 1971, মানে ওই মধ্যে উদ্বাস্তু কম এসেছে, সেই পিরিয়ডটার হিসেব ওইভাবে নেই। তবে তার মধ্যে যে উদ্বাস্তুরা এসেছেন এর মধ্যেই হয়তো ইনক্লুড হয়ে গেছে। তা হিসেবটা ওখানে ক্যাটাগরিক্যালি যেটা বলেছে রিপোর্টে যে 64 থেকে 1971 সাল পর্যন্ত কত লাখ এসেছে, তাতে বলেছে 11,14,000 লোক এসেছেন 1964 সাল থেকে 1971 সাল পর্যন্ত। এইবারে একটা হিসেব, এই হিসেবটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, আসামে যে আন্দোলনটা হচ্ছে, আসামের আন্দোলনে তারা বলছেন যে এত বিপুল সংখ্যক উদ্বাস্তু মানুষ 1971 সাল পর্যন্ত সেখানে গেছেন যে তার ফলে আসামের জনবিন্যাসের ভারসাম্য পাল্টে গেছে, যে কারণে তারা সেইটা আর বরদাস্ত করতে রাজি নয়। এইটা বলেন যখন এত বড় আন্দোলন, আমরা অনেকে বিশ্বাস করিনি, কিন্তু আসলে কতটা সত্য এইটা একটু বোঝবার জন্যে এই আশুতোষ লাহা কমিটির কিছু পরিসংখ্যান আমরা একটু আলোচনা করতে পারি। এটা বেশি করে আসামে যে সমস্ত লোকজন বাস করেন, আমাদের যেসব বন্ধুরা আমাদের এই ভিডিওর রেকর্ডগুলি শোনেন, তাদের খানিকটা বুঝতে সুবিধা হবে এবং কাজে লাগবে। সেটা হলো এই যে যেটা বললাম যে প্রথমে ওল্ড মাইগ্রান্ট যারা 41,17,000 মানুষ আর 8.23 লাখ পরিবার, এই 8.23 লাখ পরিবারের মধ্যে পশ্চিমবঙ্গে থেকে যায় তার অধিকাংশ, মানে 4.87, তার মানে 5 লক্ষ পরিবার, 5 লক্ষ পরিবার পশ্চিমবঙ্গেই থেকে যায়। কত? 5 লক্ষ, 4.87, আমি ওটা 5 লক্ষ বলছি, 4.87 লক্ষ পরিবার এখানেই থেকে যায় পশ্চিমবঙ্গে। আর এই যে নৈনিতাল, দণ্ডকারণ্য, তারপরে আন্দামান, এই সব জায়গাতে প্রায় 2 লক্ষ পরিবারকে পাঠানো হয়। সংখ্যাটা লিখেছে 1.95, প্রায় 2 লক্ষ পরিবারকে এই স্টেটের বাইরে পাঠানো হয়। আর এই সময়ে এই যে পরিবার, এটা তো গোটা ভারতে কত এসেছে তার হিসেব, 8.23 লাখ পরিবার যেটা, বা মানুষ হলো ওই যেটা বলছি 41,17,000, এটা গোটা ভারতে এসেছে। তার মধ্যে আসামে কিছু গেছেন, ত্রিপুরায় কিছু গেছেন, তার হিসেবটা একটু দেখুন। এর মধ্যে এই 8.23 লক্ষ পরিবারের মধ্যে আসামে গেছিল 90 লক্ষ পরিবার, এই 90,000 পরিবার, 90 লক্ষ নয়, 90,000 পরিবার, 1 লাখ পরিবারও নয়। তো 90 লক্ষ পরিবার হলে আমরা লোক সংখ্যা কত ধরতে পারি? 4 জন করে হলে 3,60,000 ধরে নিলাম। 4 লক্ষ লোক আসামে
গেছিল। এটা 1958 সাল পর্যন্ত। তারপরেও কিছু মানুষ এসেছেন, 71 সাল পর্যন্ত কিছু মানুষ আসামেও গেছেন। তা আসামে যখন 90 লাখ পরিবার গেছে, ত্রিপুরা কিন্তু তুলনায় একেবারে ছোট। ত্রিপুরায় গেছিল 69,000 পরিবার, ওখানে 90,000 পরিবার, আর ত্রিপুরায় গেছে 69,000 পরিবার। ভুল বললাম নাকি? হাজার আর লাখে হয়তো ভুল বলে ফেললাম। আসামে গেছে 90,000 পরিবার, আর ত্রিপুরায় গেছে 69,000 পরিবার। মানে 70,000 যদি ধরি, তাহলে 20,000 পরিবার বেশি গেছে আসামে, ত্রিপুরা থেকে বেশি গেছে। অথচ ত্রিপুরা কিন্তু একেবারেই ছোট রাজ্য। এইটা হলো 1958 সাল পর্যন্ত। এবার 64 থেকে 71-এর হিসেবটা আমরা পাচ্ছি, সেটা একটু দেখি। এটাকে নিউ মাইগ্রেন্টস বলছে সরকারি হিসেবে। সেখানে 11,14,000 মানুষ এসেছেন সরকারি হিসেবে, 11,14,000। তার মধ্যে পশ্চিমবঙ্গে থেকে গেছেন 7,56,619 জন, 7,56,619 জন। ধরে নিন 7.5 লাখ লোক পশ্চিমবঙ্গে থেকে গেছেন। আসামে গেছেন 2,14,318 জন, মানে 2 লাখই ধরুন। পশ্চিমবঙ্গে 7.5 লাখ, আসামে 2 লাখ, আর ত্রিপুরাতে 1,43,000, মানে 1.5 লাখ। তাহলে 1.5 লাখ আর 2 লাখ ত্রিপুরা আর আসাম, আর 7.5 লক্ষ হচ্ছে পশ্চিমবঙ্গে। এইটা হচ্ছে 1971 সালের আগের হিসেব। আসামে তো 71-এর পরে আর মানুষ গেছে, তার হিসেবটা আসেইনি। তাহলে সব মিলিয়ে আমাদের যেটা মনে হয়, মোটামুটি, এতে অ্যাকুরেট হিসেব হয় না, তো মোটামুটি আমরা বলতে পারি যে আসামে 4 আর 2 6 লক্ষ লোক, আসামে 6 লক্ষ পরিবার আসামে গেছে। আর ভারতে এসেছে যেটা বলা হয়, মানে পার্লামেন্টে যে পর্যন্ত বলেছে সেটা 1,80,00,000 এরকম বলেছে। এরা সব 71-এর পরে অন্যান্য সময় সব এসেছে। তাতে বলা যায় যে 2 কোটি মানুষ পূর্ব দিক দিয়ে এখানে এসেছেন। তার মধ্যে আসামে গেছেন 6 লক্ষ মানুষ। এইটা আসামের জন্যে খুব বেশি এইটা কিন্তু বলা যায় না, কিন্তু সেখানে কিন্তু চিৎকার চেঁচামেচি অনেক বেশি হয়। তো এইটা একটা বিষয় আছে। আমি আরও একটু হিসেব আপনাদের বলতে পারি, সেইটা সাথে আগে একটু বিজেপির না, আমি বরং হিসেবটা আগে আপনাদের একটু বলে দিই, তারপরে কিছু বিজেপির মানসিকতা একটু বলি। আমাদের কাছে এখানে একটা হিসেব আছে, সেই হিসেবে দেখতে পাচ্ছি যে 40 বছরে, মানে 1901 সাল থেকে 1941 সাল, এই 40 বছরে ত্রিপুরার জনসংখ্যা হয়েছে 3 গুণ। এখানে কিন্তু দেশ ভাগ করার সময়ের ঘটনা নয়, 1901 থেকে 1941। ওই যে আমাদের যে সেন্সাস আছে, জনসংখ্যার যে জনগণনার যে রিপোর্ট, সেটাই উল্লেখ করে আপনি বলছি। সেখানে মানে এটা দেশের মধ্যে ব্রিটিশ আমলে এক এলাকা থেকে আর এক এলাকায় মানুষ গেছেন, সেটা 40 বছরে ত্রিপুরার জনসংখ্যা বেড়েছে 3 গুণ, কলকাতার জনসংখ্যা বেড়েছে 2.5 গুণ, পার্বত্য চট্টগ্রামে বেড়েছে 2 গুণ। আমি সব থেকে বেশি যেখানে হয়েছে সেটা বলছি, হুগলি, আসাম এবং 24 পরগনা। আসামটাও এর মধ্যে আছে, কলকাতাও আছে, এই উত্তর 24 পরগনাও আছে।
এখানে হয়েছে দ্বিগুণ। 40 বছরে আসামে দ্বিগুণ হয়েছে। কোন সময়ে? সেটা কিন্তু দেশভাগ হওয়ার আগে। সেই সময়ে ত্রিপুরায় 3 গুণ হয়েছে, কলকাতায় 2.5 গুণ হয়েছে, উত্তর 24 পরগনাতেও দ্বিগুণ হয়েছে। উত্তর 24 পরগনার সমান হয়েছে ত্রিপুরায়। আমি একটা সংখ্যা বলি, এটা আপনারা জানেন, খুব নামকরা লেখক অমলেন্দু দে। অমলেন্দু দে উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশ একটা শীর্ষক প্রবন্ধে উনি 1993 সালে একটা পরিসংখ্যান লিখেছিলেন। তাতে বলেছিলেন যে 1921 থেকে 1930, ব্রিটিশ আমলে 1921 থেকে 1930, এই মাত্র 10 বছরে ময়মনসিংহ জেলা থেকে, পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলা থেকে আসামে মানুষ গিয়েছিলেন 7,37,313 জন। মানে দেশভাগ হওয়ার পরে গেছে 6 লক্ষ, আর বহু বছর ধরে মানে 47 থেকে 71 পর্যন্ত গেছে 6 লক্ষ। আর 10 বছরে 1921 থেকে 1930, 10 বছরে গেছিল 7,37,313 জন মানুষ ব্রিটিশ আমলে। ময়মনসিংহ আর আসাম মোটামুটি লাগোয়া, জমির খোঁজে সব গেছে গরিব মানুষ। তখন অসমের লোকে ঝুম চাষ করে, মানে স্থায়ীভাবে চাষবাস শেখেনি। ব্রহ্মপুত্রের এই যে জল এলাকা, এই এলাকায় কী করে চাষ করতে হয় তা জানেই না। ফলে এই এলাকায় মানুষ ইংরেজরা নিয়ে গেছেন। মানে ময়মনসিংহের গ্রামের হাটে ওই ঢেড়া পিটিয়ে বলা হতো, ওই যে টিন পিটিয়ে পিটিয়ে বলা হতো না, ঢেড়া পিটিয়ে বলা হতো যে আসাম যাবে, আসাম হালের বলদ পাবে, আরও নগদ পাবে 5 টাকা। আসাম যাবে, আসাম হালের বলদ পাবে, জমি পাবে, আরও নগদ পাবে 5 টাকা। আসাম যাবে, আসাম, এইভাবে মানুষকে উৎসাহিত করত ব্রিটিশ আমলে। ওই এলাকাটা চাষাবাদের উপযোগী করার জন্যে নন রেভিনিউ এলাকা ছিল। সরকারের যা খরচ সেইটা আয় ওঠে না, কোনো প্রোডাকশন ছিল না। সেটাকে রেভিনিউ এলাকা তৈরি করবার জন্য এই লোকজনগুলো নিয়ে গেছিল। এই যে 7,37,000 10 বছরের মধ্যে গেল, তার মধ্যে 87.10% মানুষ মুসলমান, গরিব মুসলমানদের ডেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, বাকিটা হিন্দু। তারপরের নানান হিসেব আছে, কিন্তু এই যেটা বলা হয় আসামে যে লোক বেশি গেছে, এইটা কিন্তু মূলত ব্রিটিশ আমলে। সে ব্রিটিশ আমলের লোকজনকে নানান রকমের অজুহাতে এখন সেখান থেকে অসমিয়ারা বের করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এইটা ঘটনা আসাম অসমিয়াদের যেটা বলছে, আসামটা কিন্তু গড়ে তোলার ক্ষেত্রে বাঙালিদের, বিশেষ করে এই যে গরিব মানুষ, এই যে কৃষক, তারাই কিন্তু আসামটাকে গড়ে তুলেছেন। ফলে মানুষ তো এমনি এমনি বাস করে না, এমনি এমনি খায় না। তাদের একটা পেট যেমন আছে, তেমনি দুটো হাতও আছে। এটা ওদের জন্যে শুধু সত্যি তা না, ভারতের জন্যও সত্যি। এই যে যাদের নৈনিতাল এলাকায় পাঠিয়েছিলেন, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি বহুবার ওখানে গেছি, আমি এই ইতিহাসটা জানি। এই বাঙালি উদ্বাস্তুদের ওখানে নিয়ে গিয়ে ওই অনাবাদী এলাকা আবাদি করবার জন্যে নেহেরু গভর্নমেন্ট 2 বার উদ্যোগ নিয়েছিল। ওই পাহাড়ের উপরের দিকে যে সমস্ত লোকজন বসবাস করেন, তাদের ওই পাহাড়ের পাদদেশে নিচু এলাকায়, জঙ্গল এলাকায় নিয়ে এসে বসতি দিয়ে ওই এলাকা চাষাবাদের জন্য উপযুক্ত করবার চেষ্টা করেছিলেন। 2 বারই তারা ওখান থেকে পালিয়ে চলে গেছে, পারেনি। এত মশা, কাটা, ঝোপঝাড়, মানে এত দুর্বিষহ জীবন ছিল। কিন্তু এই পূর্ববঙ্গের লোকজন গিয়ে আজকে বোধহয় গোটা ভারতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এলাকা চাষাবাদের জন্যে ওই এলাকা তারা তৈরি করেছেন। আপনি যদি দণ্ডকারণ্যে যান, দণ্ডকারণ্য মানে সেই পুরাণের হলো রামচন্দ্রকে যে এলাকায় নির্বাসন দিয়েছিল, কিছুই নেই সেখানে, কিছুই ছিল না,
মাটিও কাকর মাটি, উঁচু নিচু এরকম। আপনি যান মালকানগিরি, নবরঙ্গপুর এসব এলাকায় গিয়ে দেখুন। সেই সব এলাকায় যদি আপনি যান, আপনাকে মানে এরকম উঁচু নিচু টিলা, তার উপর দিয়ে আপনি শুধু দেখবেন সবুজ আর সবুজ। মানে একটা সময় তো চীনা বাদামের চাষ হয়, সে আপনার চোখ জুড়িয়ে যাবে। মানে শত শত মাইল এই চাষ হচ্ছে। গভর্নমেন্টও সেখানে তাদের সহযোগিতা করেছে। সেখান থেকে ওই পটেরু বলে একটা নদী আছে, সেই নদী থেকে খাল কেটে নিয়ে গেছে। খাল কেটে নিয়ে গিয়ে, খাল তো আর ওই টিলার উপরে তো জল সাপ্লাই দিতে পারে না, এই পটেরু নদী থেকে লোহার পাইপ দিয়ে দিয়ে পাম্প করে জল তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। আর তারা সেই এলাকায় একেবারে সবুজ তৈরি করে ফেলেছে। আর আন্দামানের কথা বলার কি আছে? আন্দামানে তো আধুনিক মানুষের বসতি হলো। আমি সেলুলার জেলের কথা বলছি না, সে তো জেলে কিছু লোক পাঠাতো। আর ওই জায়গাতে সাধারণ মানুষের বসবাস। জারোয়ারা ছিলেন, উঙ্গিরা ছিলেন, সেন্টিনেল আছে, হ্যাঁ, গ্রেট আন্দামানিজ আছে। তারা তো আদিবাসী, তারা তো আজও সভ্য নয়। সভ্য মানুষের পা পড়েছে ওই যে আন্দামান, সেটা তো এই পূর্ববঙ্গের মানুষ। এবং সেই এলাকায় গিয়ে দেখবেন, ছবিতে যতটা সুন্দর দেখা যায় তার থেকে সুন্দর এই এলাকা। আমি তো ওই সুনামির সময় গিয়েছিলাম এবং গিয়ে 2 মাস ওই রিলিফের কাজ করেছিলাম লিটিল আন্দামানে। লিটিল আন্দামানটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেশি মানে তার নিচে যেটা ছিল সেটা তো নিকোবর, সেখানে তো বাঙালিদের কোনো বসবাস ছিল না, মূলত আর্মিরা থাকেন। আর ওই দক্ষিণ পূর্ব এলাকার ওই 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 এলাকার কিছু আদিবাসী মানুষজন ওখানে থাকেন। তো সেই লিটিল আন্দামানটা আরও বেশি সুন্দর। মানে সেটা যারা বেড়াতে যান তারা দেখতে পান। তো সেইটা তৈরি করেছে, ওইটা তো মানুষের তৈরি করা, সবই পূর্ববঙ্গের লোকে তৈরি করেছে, যাদের বলা হচ্ছে ঘুষপেটিয়া, যাদের বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনুপ্রবেশকারী। তা আমি এইটা নিয়ে আর দুটো কথা বলি। বিজেপি এই ঘুষপেটিয়ার প্রশ্নটা যখন এসে গেল, আপনারা জানেন এইটি আমি বলছি ওই 98 সালের ঘটনা। 98 সালটা বলছি কেন? ওই সময় 13 মাস বিজেপি ক্ষমতায় এসেছিল। দেখেন 13 মাস, মাত্র 13 মাস, তার মধ্যে কি করেছিল দেখুন। এটা জানা দরকার, কারণ বিজেপিকে তো বহু মানুষ ভাবছেন যে নাগরিকত্ব সমস্যা তারাই মেটাবে। আসলে যে তারা কি করতে চায় এই ইতিহাসটা না জানলে তো বোঝা যায় না। এটা 98 সালে দিল্লি থেকে সে মানুষজন ধরে নিয়ে যাচ্ছিল, ধরে নিয়ে এখান থেকে পুশব্যাক করছিল, মনে আছে? তার মধ্যে মুসলমান ছিল, বাংলাদেশেরও কিছু মুসলমান ছিল। ওই সময় বাংলাদেশের অবস্থা খুব খারাপ ছিল, কিছু মানুষ কাজের জন্য আসতে, একেবারে গরিব মানুষ। মানে ওইসব মানুষকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, তারা খেটে খাওয়া মানুষ, একেবারে নিঃস্ব মানুষ। এবং তাদের সাথে বহু বাঙালি হিন্দু, বাংলায় কথা বললেই তারা বাঙালি হিন্দু। দেখতে পাচ্ছেন উড়িষ্যাতে, আজকের কাগজেই দেখুন, উড়িষ্যাতে তারা 20 বছর ধরে ওখানে কাজ করেন, ফেরি করে বেড়ান। আজকে হঠাৎ বলছে যে বাংলায় কথা বলছে মানে বাংলাদেশি। তারা সব হচ্ছে এই শমশেরগঞ্জের লোকজন, এই যে মালদা মুর্শিদাবাদের লোক, তারা এখানকারই, তারা ভূমিপুত্র। কারা করেছে? গভর্নমেন্ট না, বিজেপি আরএসএসের লোকজন এইগুলো করছে। আর শেষ সময় তো গভর্নমেন্টই করেছে। ফলে বিষয়গুলো একটু জানা দরকার। সেখান থেকে ধরে ধরে এখানে নিয়ে যাচ্ছিলেন। আপনার মনে আছে তাদের বর্ডার এনে মাথা কামিয়েছে, জামা কাপড় বিছানাপত্র পুড়িয়ে দিয়েছে, তারপরে পুরুষদের থেকে মহিলাদের আলাদা করেছে। হ্যাঁ, স্থানীয় মানুষদের অভিযোগ ছিল। এটা আমি 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 এই বইয়ের রিপোর্ট থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি, একটু পড়ে শোনাই। কিছুকাল আগে একদল গরিব খেটে খাওয়া মানুষকে দিল্লি থেকে ধরে পশ্চিমবাংলার পেট্রাপোল বর্ডারে নিয়ে আসা হয়। তাদের মাথা কামানো হয়, জামা কাপড় বিছানাপত্র পুড়িয়ে দেওয়া হয়, পুরুষদের থেকে মহিলাদের আলাদা করা হয়। স্থানীয় মানুষদের অভিযোগ, আমি এই আর্টিকেল লিখেছি ওখানে 2-3 বার গিয়ে মানুষের সাথে কথা বলে। অভিযোগ, মহিলাদের উপর যৌন অত্যাচারও হয় এবং পুরুষদের বেদম পেটানো হয়। তারপর তাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। যথারীতি বাংলাদেশ সরকার তাদের গ্রহণ করতে অস্বীকার করে। দুদেশের বন্দুকের ডগায় 3 দিন ধরে
নো ম্যানস ল্যান্ডে খোলা আকাশের নিচে পড়ে থাকার পর আবার তারা হারিয়ে যান জন অরণ্যে। ওই একটু একটু করে আবার সবাই এদিক ওদিক সব চলে গেছে। এইটা একটা রিপোর্ট। কিন্তু ওই 98 সালের বিজেপির 13 মাসের সময়কালের ঘটনা। আরেকটা বলি, এই ঘটনায় কিছু হইচই হয়। এরপর কিছুকাল পরে উলুবেড়িয়া আবার খবরের শিরোনাম হয়। ওই যে হান্নান মোল্লা ট্রেন থেকে, আপনাদের মনে আছে বোধহয়, বাংলাদেশি অজুহাতে মুম্বাই থেকে ধরে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা মানুষগুলোকে তাদের আত্মীয় স্বজনরা উলুবেড়িয়া স্টেশনের ট্রেন থেকে ছিনতাই করে। নেতৃত্ব দিয়েছিলেন সিপিএমের হান্নান মোল্লা, আপনাদের হয়তো মনে আছে। আনন্দবাজারের 12 আগস্ট 1998 সালের 12 আগস্ট আনন্দবাজার তদন্ত রিপোর্ট পড়ে জানা গেল মুম্বাই ও দিল্লির ওই 2 ঘটনার মাঝে মুর্শিদাবাদের অবর আলী শেখদের মুম্বাই থেকে ধরে, অবর আলী শেখদের একজন না, মানে ওরকম বহু মানুষকে আর কি, মুসলমানদের মুম্বাই থেকে ধরে পেট্রাপোল নিয়ে আসা হয়েছে বারবার। তারা কেউ কেউ মাথাপিছু 100 টাকার বিনিময়ে ছাড়া পেয়েছেন এবং মুর্শিদাবাদের বাড়িতে 2-1 দিন কাটিয়ে আবার মুম্বাই ফিরে গেছেন। আবার এই রাজ্যের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার কাশেম মণ্ডলের প্রতিবেশীদের কপালে অনেক বেশি দুর্ভোগ জুটেছে। ওইসব পরিবারের মহিলারা বিএসএফের যৌন ক্ষুধার শিকার হয়েছেন। এসব ঘটনা ধারাবাহিকভাবে ঘটেছে এবং সব নাটকেরই শেষ ও জঘন্য অধ্যায়টি অভিনীত হচ্ছে এই বাংলার মাটিতে। আপনাদের এইসব ঘটনাগুলো মনে আছে। এই সময়ে এটা গ্রামে গঞ্জে নয়, মোদির মতো ঠাকুরনগরে এসে বক্তৃতা নয়, বা অমিত শাহর মতো কলকাতার ময়দানে ওইসব উইপোকা ঘুষপেটিয়া এই বক্তব্য নয়। সংসদে লালকৃষ্ণ আদবানি ঘোষণা করেছেন যে বেআইনিভাবে বসবাসকারী মানুষকে জোর করে ফেরত পাঠানো হবে না, তাদের দেওয়া হবে লাল রঙের জাতীয় কার্ড, যা এক ধরনের ওয়ার্ক পারমিট। এইটা হচ্ছে সবথেকে গুরুত্ব। আপনারা যদি করতে চান সব আর্টিকেল এই বইটার মধ্যে, বইটা যদিও এখন দিতে পারবো না, এই আর্টিকেলগুলো এখানে ওখানে বহু জায়গায় বেরিয়েছে। এইটা গুরুত্বপূর্ণ কেন বলছি, এই সময়ে 1998 সালের 31শে অক্টোবর আমি উদ্যোগ নিয়ে কলকাতার ভারত সভা হলে আমরা একটা কনভেনশন করেছিলাম। 11টা ছোট ছোট রাজনৈতিক দলের যৌথ কনভেনশন। ওইটা হয়েছিল, 3জন কি 4জন এমপি ওখানে এসেছিলেন। ওই আদবানি তখন ঘোষণা করেছিলেন তাড়িয়ে দেওয়া হবে না, তাদের এখানে থাকতে দেওয়া হবে, লাল রঙের কার্ড দেওয়া হবে, যেটা এক ধরনের ওয়ার্ক পারমিট। আমরা বলছি আদবানির ওই যে ঘোষণা 98 সালে, সেই ঘোষণা বাস্তবায়িত হলো 2019 সালে K-19 করে। K-19-এ কী বলা হয়েছে? K-19-এ বলা হয়েছে 2014 সালের আগে যারা এসেছেন তারা ভারতে বেনাগরিক কিন্তু বৈধ বসবাসকারী। এই তাদের এই যে লাল কার্ড দেওয়ার কথা যাদের বলেছিল সে 98 সালে, সেইটাই এতদিনে আইন করে কার্যকরী করা হলো। আর একই সময় দেখেন ওই গুয়াহাটি হাইকোর্ট রায় দিচ্ছে এরকমভাবে যারা থাকবেন তাদের ওই 5টা অধিকার দেওয়া হবে। 5টা অধিকার মানে থাকার অধিকার, কাজের অধিকার, থাকার মানে বাসস্থানের অধিকার, কাজের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, এই যেগুলো বলেছে 5টা অধিকারের কথা। সেই সাথে বলেছে আধার কার্ডটা থাকবে, তারপরে প্যান কার্ডটা থাকবে, কারণ তারা কাজের অধিকার থাকা মানে আয় করবে, ইনকাম ট্যাক্স দেবে। দেখুন এগুলোও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এগুলো সব বিজেপি আরেকবার ক্ষমতায় আসলে এখানে থাকবেন এইভাবে। নাগরিকত্ব ভুলে যান। এই যারা বলছেন আবেদন করে নাগরিকত্ব পাবেন, এইসব শুনে আপনাদের একটু বোঝা উচিত যে K-19টা কী জন্যে। আমরা যে প্রথম থেকে 16 সাল থেকে চিৎকার করে যাচ্ছি, আমরা 98 সালের এসব ঘটনাগুলো জানি বলেই আমরা এগুলো বলতে পারছি যে এটা কি, এটা নাগরিকত্ব দেওয়ার আইন নয়, এটা এখানে থাকতে দেওয়ার আইন।
অনুপ্রবেশকারী তকমা মুক্তির আইন, আর কিছুই নয়। ফলে এই সব বিষয়গুলো সবাইকে আজকে ভাবতে হবে। আর বিজেপি কি করে এইটা ভাবার আর কোনো কারণ নেই। এখন আমরা আগেও বলেছি যে ভোরের আলো ফোটার আগে একটা ঘন অন্ধকার এটা বোধ হয়। তা এই যে অবস্থাটা তৈরি হয়েছে এখন উদ্বাস্তুদের কাছে সে ঘন অন্ধকার, এই ঘন অন্ধকার ভেদ করে কিন্তু নতুন সূর্য উঠবে। কিন্তু আমি এটা আন্দোলনের কথা বলছি, সূর্য ওঠে তার আপন গতিতে। আর এই যে সূর্য আমি ওঠার কথা বলছি, উদ্বাস্তু সমস্যার সমাধানের কথা বলছি, এটা আপন গতিতে উঠবে না। এইটা চেষ্টা করতে হবে, এটা লড়াই করতে হবে। আমরা সমস্ত জায়গাতেই যে ভিডিও আমরা করছি সেই জায়গাতে আমরা এই একই কথা বলছি। আমরা আসামের কথাও বললাম। আসামে দেখেন ওই বিজেপি গভর্নমেন্ট, ওই যে 19 লাখ লোককে বেনাগরিক করা হয়েছে, এটা ওখানে বিজেপি গভর্নমেন্ট না হলে এরকম হতো না। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার হলে কী অবস্থা হতে পারে সেটা কল্পনা করা আজকে আমরা অন্তত কল্পনা করতে পারছি না। হতে পারে একেবারে রোহিঙ্গাদের মতো অবস্থা হয়ে যাবে। ফলে সবাইকে বলবো আপনারা সাবধান হন এবং আন্দোলনের লাইনে আপনারা সামিল হন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।